এবার আমি আলোচনা সভা পরিচালনার দায়িত্ব সভামুখে তুলে দিচ্ছি। সম্মেলনটা আপনি যদি আসেন এবং আজকের আলোচনা সভা এগিয়ে নিয়ে যান। নমস্কার। আজ রবীন্দ্র সপ্তাহের দ্বিতীয় দিন। আজকের আলোচনার বিষয়বস্তু রবীন্দ্র ভাবনায় শৈশব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় অধ্যাপক শ্রী অভিক ঘোষ। অত্যন্ত জনপ্রিয় অধ্যাপক ছিলেন। আমি তাকে প্রায় 28 বছর ধরে দেখছি। পাঠভবন এবং শিক্ষাসত্রে যুক্ত ছিলেন। তো অসংখ্য ছাত্রছাত্রী তার হাতে তৈরি হয়েছে। তার কাছ থেকে আজকে আমরা শুনবো রবীন্দ্র ভাবনায় শৈশব। শুধু রবীন্দ্রনাথের কথা নয়, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাও কিছু আমাদের কাছে বলবেন। আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই সঙ্গীত স্বপন পারের ডাক শুনেছি, সঙ্গে ছোট্ট একটি পাঠ আছে, তারপরেই আপনি বলবেন। তারপর সভামুখের অভিভাষণ, পরে সঙ্গীত হারে রেড়ে, ধন্যবাদ জ্ঞাপন এবং আশ্রম সঙ্গীত। এই আজকে আমাদের অনুষ্ঠানের সময়সূচি বলে দিলাম। এরপরে সঙ্গীত স্বপন পারের ডাক শুনেছি এবং তারপরে ছোট্ট একটি পাঠ। নমস্কার। বৈজ্ঞানিক রবীন্দ্রনাথ ঠাকুর। যেমনি আলো গুদু গুদু মেঘের পেলে সারা, যেমনি এলো আষাঢ় মাসে বৃষ্টি জলের ধারা, পূবে হাওয়া মাঠ পেরিয়ে যেমনি পড়লো আসি, বাঁশবাগানে শোষো করে বাজিয়ে দিয়ে বাঁশি, অমনি দেখ মাঝে সকল মাটি ছেয়ে কোথা থেকে উঠলো যে ফুল এত রাশি।
আষাঢ় হলে আধার করে বিকেল ওদের হয়। ডালপালারা শব্দ করে ঘন বনের মাঝে, মেঘের ডাকে তখন ওদের 4:30 বাজে। অমনি ছুটি পেয়ে আসে সবাই, হলদে রাঙা সবুজ সাদা কত রকম সাজে। জানিস মা গো, ওদের যেন আকাশেতেই বাড়ি, রাত্রি যেথায় তারাগুলি দাঁড়ায় সারি সারি। দেখিস নে মা, বাগান ছেয়ে ব্যস্ত ওরা কত, বুঝতে পারিস কেন ওদের তাড়াতাড়ি অত? জানিস কি কার কাছে হাত বাড়িয়ে আছে? মা কি ওদের নেই গো ভাবিস, আমার মায়ের মতো? সভামুখ্য এবং সমবেত সকলকে আমার সশ্রদ্ধ ভালোবাসা জানাই। এরা এতক্ষণ বসে থাকবে তো মানে ঠিক আছে, খুব লক্ষ্মী ছেলে মেয়ে, মানে নড়াচড়া করতে পারো একটু। বিষয়টা রবীন্দ্রনাথের শৈশব হলে সহজ হতো, কারণ ওই ছেলেবেলা জীবনস্মৃতি গল্প স্বল্প প্রচুর বিবরণ রেখেই গেছে এবং অনেকটাই আমাদের জানা। কিন্তু রবীন্দ্র ভাবনায় শৈশব। কর্মীমণ্ডলীকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা কঠিন কাজের দায়িত্ব দিয়েছেন বলে। রবীন্দ্রনাথের ভাবনা পাবো কোথায়? তার লেখার মধ্যে তো দেখলাম যে ওই লেখা থেকে পড়াটা অনেক ভালো, না হলে বলতে গেলে কোথায় রবীন্দ্রনাথের ভাবনাটাকে নিজের ভাবনা করে মিশিয়ে মিশিয়ে আর গোলমাল হয়ে যায়। সেই জন্য আমি আমার বিদ্যে বুদ্ধি মতো কিছু লেখা বেছে এনেছি, যেখান থেকে রবীন্দ্র ভাবনায় শৈশব কিছুটা অন্তত ধরা পড়বে। এবার শৈশব কি, তার কোনো নির্দিষ্ট বয়স সীমা, মানে বয়স সন্ধির আগে অবধি নাকি প্রথম ক বছর, এইটার হিসেবটার মধ্যে আমি যাচ্ছি না। মানব জীবনের গোড়া, যেখানে ভিত্তিটা তৈরি হবে সমস্ত জীবনের, যেটাকে রবীন্দ্রনাথ ছেলেবেলা বলেছেন। এখন আবার সব লিঙ্গ বৈষম্য নিয়ে নানান রকম কথা। আমার এই বাংলা শব্দগুলো মানবেন্দ্রদা যতটা বুঝবেন আমি তো বুঝবো না, যে ছেলেবেলা মেয়েবেলা এক অর্থ হয় কিনা। ছোটবেলা বললে হয়, কিন্তু সেটা আবার ছেলে মানসি বললে ছোট মানসি একরকম মানে হবে কিনা, বা মেয়ে মানসি। ফলে যেখানে রবীন্দ্রনাথ খোকা বলে লিখছেন শিশুতে কবিতা, ওটা শিশু হিসেবেই ধরে নিয়ে প্রথমেই আমি শিশু আর শিশু বলানাথ জানাই আছে রবীন্দ্রনাথের শৈশব ভাবনাকে ধরতে গেলে। সেই জন্যে আমি এই যেমন বৈজ্ঞানিক যে শিশুটি যে ভাবছে এইভাবে, ফুলেরা স্কুল থেকে ছুটি পেয়ে এরকম আনন্দে ফুটে উঠছে, সেই জগৎটাকে রবীন্দ্রনাথ তার মেজ মেয়ের কাছে, রেণুকা বা রানী, খুব মন খারাপ লাগে ভাবতে যে এমন একজন শ্রদ্ধেয় মানুষ 10-10.5 বছর বয়সে মেয়ের বিয়ে দিয়ে তারপর সেই অসুস্থ মেয়েকে যেভাবে সেবা করছেন, যত্ন করছেন, আগলে রাখছেন, এই নানান জায়গা ঘুরে শেষ অব্দি আলমোড়ায় গিয়ে তাকে শোনাবার জন্যে একের পর এক কবিতা লিখছেন এবং তার সংকলন। তো সেইখানে এই একটি কবিতা ভিতরে ও বাহিরে মনে হলো যে ওই শৈশব সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অন্তত এখান থেকে পাওয়া যায়। পড়ছি। খোকা থাকে জগৎ মায়ের অন্তঃপুরে, তাই সে শোনে কত যে গান কতই সুরে, নানান রঙে রাঙিয়ে দিয়ে আকাশ পাতাল
মা রচেছেন খোকার খেলাঘরের চাতাল। তিনি হাসেন যখন তরুলতার দলে খোকার কাছে পাতা নেড়ে প্রলাপ বলে। সকল নিয়ম উড়িয়ে দিয়ে সূর্য শশী খোকার সাথে হাসে যেন এক বয়সী। সত্য বুড়ো নানা রঙের মুখোশ পরে শিশুর সনে শিশুর মতো গল্প করে। চরাচরের সকল কর্ম করে হেলা মা যে আসেন খোকার সঙ্গে করতে খেলা। খোকার জন্য করেন সৃষ্টি যা ইচ্ছে তাই, কোনো নিয়ম কোনো বাধা বিপত্তি নাই। বোবাদেরও কথা বলান খোকার কানে, অসারকেও জাগিয়ে তোলেন চেতন প্রাণে। খোকার তরে গল্প রচে বর্ষা শরৎ, খেলার গৃহ হয়ে ওঠে বিশ্বজগৎ। খোকা তারই মাঝখানেতে বেড়ায় ঘুরে, খোকা থাকে জগৎ মায়ের অন্তঃপুরে। আমরা থাকি জগৎ পিতার বিদ্যালয়ে, উঠেছে ঘর পাথর গাঁথা দেয়াল লয়ে। জ্যোতিষশাস্ত্র মতে চলে সূর্য শশী, নিয়ম থাকে বাগিয়ে লয়ে রসারসি। এমনি ভাবে দাঁড়িয়ে থাকে বৃক্ষলতা, যেন তারা বোঝেই না কোনোই কথা। চাপার ডালে চাপা ফোটে এমনি ভানে, যেন তারা সাত ভাইরে কেউ না জানে। মেঘেরা চায় এমনি তর অবোধ ভাবে, যেন তারা জানেই না কোথায় যাবে। ভাঙা পুতুল গড়ায় ভুঁয়ে সকল বেলা, যেন তারা কেবল শুধু মাটির ঠেলা। দিঘি থাকে নীরব হয়ে দিবারাত্র, নাগকন্যের কথা যেন গল্প মাত্র। সুখ দুঃখ এমনি বুকে চেপে রহে, যেন তারা কিছুমাত্র গল্প নহে। যেমন আছে তেমনি থাকে যে যাহা তাই, আর যে কিছু হবে এমন ক্ষমতা নাই। বিশ্বগুরু মশায় থাকেন কঠিন হয়ে, আমরা থাকি জগৎ পিতার বিদ্যালয়ে। এখন এই মাতার পিতার একটা পিতার কঠোরতা, যেখানে সত্য পুরো মুখোশ টুখোশ খুলে একেবারে নির্ভেজাল সত্য, অন্যদিকে মাতার স্নেহ নিয়ে সেই জগৎ মাতা, যেখানে গোটা বিশ্বজগৎ খেলার জগৎ হয়ে থাকছে। ওই যে স্বপন পাড়ের চাবি, সে তো কোথাও যাবার তরে নয়, কিছু পাবার তরে নয়, শুধু খুশির তরে। সেই বিশ্ব হতে যদি স্বপ্নলোকের চাবিটা হারিয়ে যায়, বুঝতে হবে আমার শৈশব গেছে। এইটা মনে হয় রবীন্দ্র ভাবনার গোড়ার কথা, যে এই শিশুর জগৎটা যে রঙিন প্রাণের আনন্দে বিচিত্র রসে পূর্ণ, সেইটা ক্রমশ যেন হারিয়ে দিতে থাকে। এই যে আমরা যে জগতে থাকি, জ্যোতিষশাস্ত্র মতে চলে সূর্য শশী, আর তখন সে খোকার সঙ্গে গল্প করছে না। জ্যোতিষশাস্ত্র বলে আরেকটা কবিতা একটু পড়ে নি, শিশুরই কবিতা। কারণ দাদা স্কুলে যেতে শুরু করেছে, ওই সত্য বুড়োর মুখোশ খোলা শুরু হয়েছে। আমি শুধু বলেছিলাম, কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি, দাদা তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে, পারি কোথায় অত বড় ফাঁক? আমি বলি, কেন দাদা, ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি, কি তুমি ছাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু, তখন কি মুক্তি দেখায় কষ্ট বড় কিছু? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। শিশু সব কবিতার মধ্যেই এই যে একটা ওই নিয়ম কানুনের বালাই নেই। এই যে মায়ের মুখ আর চাঁদের দূরত্ব, এই ছোটদের ছবি আঁকার মধ্যেও ভারী সুন্দর। ওই দূরে কাছে নেই, চাঁদ সূর্য সবাই নিশ্চিন্তে এক আকাশে সহাবস্থান করতে পারে। এই প্রকাশগুলো তো আমরা সবাই সবসময় দেখেছি। আর রবীন্দ্রনাথের মতো সংবেদনশীল মন না দেখে তো কোনো উপায়ই নেই। এই জগৎটাকে খুব সুন্দর করে চিনলেন, কিন্তু তার ভাবনায় যে শৈশব, সেইখানে শৈশব শুধু কি এইটুকু? নিজে যখন শিশু ভোলানাথ লিখছেন,
শিশুর রচনা 3 সাল, মানে 1902-এ মৃণালিনী দেবী চলে গেছেন, মাতৃহারা মেজ সন্তানকে হারালেন পরের বছর, তার পরের বছর পিতৃদেবকে। কিন্তু এই যে সময়টা, তার থেকে বছর 20 পরে, মানে 20-21 সালে তৃতীয়বারের জন্য আমেরিকা গেছেন, তারপর ফিরে এসে শিশু ভোলানাথ লিখছেন, যার 2-1টা কবিতা তো আমরা সবাই জানি, ওই রবিবার যে কেন মাগো এমন দেরি করে, বা এই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। সেই শিশু ভোলানাথের কবিতা পড়ছি না, কিন্তু শিশু ভোলানাথ লিখছেন কেন সেইটা একটু পড়ছি এই জন্যে যে শৈশব সম্পর্কে রবীন্দ্রনাথের যে ভাবনা, সেটা খুব, আমার অন্তত মনে হয়েছে, খুব স্পষ্টভাবে কোথাও একটা ধরা পড়ছে, এবং সেটা আমেরিকা থেকে ফেরার পর। শিশু ভোলানাথের কবিতাগুলো খামোখা কেন লিখতে বসেছিল? লোকরঞ্জনের জন্য নয়, নিতান্ত নিজের গরজে। কিছুকাল আমেরিকার ঘোরতর কর্মপটুতার পাথরের দুর্গে আটকা পড়েছিল। সেদিন খুব স্পষ্ট বুঝেছিল, জমিয়ে তোলবার মতো এত বড় মিথ্যে ব্যাপার জগতে আর কিছুই নেই। এই জমাদারটা বিশ্বের চিরচঞ্চলতাকে বাধা দেবার স্পর্ধা করে, কিন্তু কিছুই থাকবে না, আজ বাদে কাল সব সাফ হয়ে যাবে। পৃথিবীতে সৃষ্টির যে লীলা শক্তি আছে, সে যে নির্লোভ, সে নিরাসক্ত, সে অকৃপণ, সে কিছু জমতে দেয় না, কেননা জমার জঞ্জালে তার সৃষ্টির পথ আটকায়। সে যে নিত্য নূতনের নিরন্তর প্রকাশের জন্য তার অবকাশকে নির্মল করে রেখে দিতে চায়। লোভী মানুষ কোথা থেকে জঞ্জাল জড়ো করে সেইগুলোকে আগলে রাখবার জন্য নিগড়বদ্ধ লক্ষ লক্ষ দাসকে দিয়ে প্রকাণ্ড সব ভাণ্ডার তৈরি করে তুলছে। সেই ধ্বংস শাপগ্রস্ত ভাণ্ডারের কারাগারে জড়বস্তুপুঞ্জের অন্ধকারে বাসা বেঁধে সঞ্চয় গর্বের ঔদ্ধত্যে মহাকালকে কৃপণটা বিদ্রুপ করছে। এ বিদ্রুপ মহাকাল কখনোই সইবে না। আকাশের উপর দিয়ে যেমন ধুলা নিবিড় আঁধি ক্ষণকালের জন্য সূর্যকে পরাভূত করে দিয়ে তারপরে নিজের দৌরাত্মের কোনো চিহ্ন না রেখে চলে যায়, এসব তেমনি করেই শূন্যের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। কেমন যেন নিজেদের অবস্থাটা খুব চেনা চেনা যায়। কিছুকালের জন্যে আমি এই বস্তু উদ্গারের অন্ধযন্ত্রের মুখে, এই বস্তু সঞ্চয়ের অন্ধ ভাণ্ডারে বদ্ধ হয়ে কাটিয়েছিলাম। আমেরিকার বস্তুগ্রাস থেকে বেরিয়ে এসেই শিশু ভোলানাথ লিখতে বসেছিল। বন্দি যেমন ফাঁক পেরিয়ে ছুটে আসে সমুদ্রের ধারে হাওয়া খেতে, তেমনি করে দেয়ালের মধ্যে কিছুকাল সম্পূর্ণ আটকা পড়লে তবেই মানুষ স্পষ্ট করে আবিষ্কার করে তার চিত্তের জন্যে এত বড় আকাশেরই ফাঁকাটা দরকার। প্রবীণের কেল্লার মধ্যে আটকা পড়ে সেদিন আমি তেমনি করেই আবিষ্কার করেছিলাম অন্তরের মধ্যে যে শিশু, তারই খেলার ক্ষেত্র লোকে লোকান্তরে বিস্তৃত। এই জন্যে কল্পনায় সেই শিশুলীলার মধ্যে ডুব দিলুম, সেই শিশুলীলার তরঙ্গে সাঁতার কাটলুম, মনটাকে স্নিগ্ধ করবার জন্যে, নির্মল করবার জন্যে, মুক্ত করবার জন্যে, স্বপ্নলোকের চাবি খোঁজার জন্য। এই যে মুক্ত রাখার কথা, এইটা আরেকটা চিঠিতে, ওই চিঠিপত্র 5-এ ইন্দিরা দেবীকে লিখছেন, শেষ অংশটুকু পড়ছি। দায়িত্ববোধ রূপ ব্যাধি, দায়িত্ববোধ রূপ ব্যাধি মানুষের বয়স্কতাকে কড়া করে পাকা করে তোলে। সে অবস্থায় সে খেলাকে অবজ্ঞা করতে থাকে এবং খেলার সঙ্গে কাজের চিরবিচ্ছেদ ঘটিয়ে দিয়ে কর্তব্য সাধন করেছে বলে গৌরব বোধ করে। জানে না সে যা বলে তাতে জগৎকর্তার নিন্দা করা হয়, কেননা খেলা ছাড়া তার কোনো কাজ নেই, তিনি আনন্দময়। মানুষ মুক্তি পেতে চায়, তার মানে সৃষ্টিকর্তার স্বরূপ ও অধিকার পেতে চায়। কাজ পরিহার করে মুক্তি নয়, খেলাকেই কাজ করে তুলে তার মুক্তি। এক সময় আমরা খুব খেলাকেই কাজ করে তুলেছিল। আমাদের স্পোর্টসের যখন উদ্বোধন হতো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নাকি ভাই? ভাবতাম তাহলে খেলাটা তাহলে কাজ,
তারপরে দেখি না, কাজটাকে খেলা, যেভাবে খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফল ফলছে। কি সুন্দর করে বলেছেন কত জায়গায়, যে এই যে নতুন নতুন ঘাস, তার পেছনে কি কর্মকাণ্ড, কত অনুপরমাণু, কত কিছু কাণ্ড হচ্ছে। কোনোদিন প্রকৃতি বুঝতে দিচ্ছে আমাদের কত কাজ করতে হচ্ছে? খেলতে খেলতে অনায়াসে কিরকম এই যে স্কুল ছুটির পর আনন্দে যেন ফুলগুলো ছুটে বেরিয়ে এসছে। কোথাও কি তার জন্য কোথাও ওরে বাবারে কত কাজ, খেলার আনন্দে খেলা। এবং এই যে ফাল্গুনী নাটকে যখন এই মোদের যেমন খেলা তেমনি যে কাজ, কারা বলছেন কথাটা? রবীন্দ্রনাথ বলছেন এরা সব বয়সের গুটি কাটা প্রজাপতি, মানে জীবন বিজ্ঞানের হিসেবে এরা সব চুল সাদা হয়ে গেছে, সেই জন্য গাইছে পাকবে না চুল গো। আর সেখানে যিনি দাদা, তিনি হচ্ছেন বয়সে সব থেকে নবীন, আসলে সবে কলেজ পাস করেছেন, কিন্তু পুঁথির ভারে ওজনের চোটে দাদা। তিনি বলছেন তোদের খেগুলি খেলা, কাজ নেই। তার উত্তরে গান, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নাকি ভাই। কিন্তু এই যে লিখছেন ইন্দিরা দেবীকে, খেলাকেই কাজ করে তুলে মুক্তি। কিসের থেকে? এই বস্তু ভারগ্রস্ত যে পৃথিবীকে দেখছে, এবং এইটা 22 সালে লিখছেন, তারপরে 25 সালে, ঠিক 100 বছর আগে 1925-এ বিশ্বভারতী কোয়ার্টারলি অক্টোবর সংখ্যায় রক্তকরবের ইংরেজি অনুবাদ দ্য ওলিয়েন্ডার্স প্রকাশিত হচ্ছে। বাংলা বই প্রকাশিত হচ্ছে 26 সালে। 25 সালে যখন রেড ওলিয়েন্ডার্স বিশ্বভারতী উইকলিতে বেরোলো, সেইখানে ওই অথার্স ইন্টারপ্রিটেশন বলে যে লেখাটা খুব বেছে বেছে কয়েকটা অংশ পড়ছি এই জন্যে যে বুঝতে সুবিধে কোথায় শৈশব ভাবনায় এই বিশ্বলোকের চাবি হারিয়ে ফেলার যে আক্ষেপ কিভাবে রবীন্দ্রনাথকে স্পর্শ করছে। There was a time when in the human world most of our important dealings with our fellow beings were personal dealings, and the professional element in society was never hugely disproportionate to the normal constitution of its life. মানে কামার কুমোর তাঁতি নাপিত এই সম্পর্ক প্রফেশনাল, কিন্তু সবাই সবাইকে আপনার বলে জানি যে সমাজে। Today, another factor has made itself immensely evident in shaping and guiding human destiny. It is the spirit of organization, which is not social in character, but utilitarian. Utility মানে উপযোগিতা অনুযায়ী। অর্গানাইজেশন তো বড় বড়, এখন তো এত এত অর্গানাইজেশন সারা পৃথিবী জুড়ে, সেই অর্থে বিশ্ববিদ্যালয় তো একটা প্রতিষ্ঠান সেই অর্থে, এবং নিজেরা বোঝা যায় যে সহকর্মীদের মধ্যে কোথাও একটা পারস্পরিক সম্পর্কের মধ্যে যে ঘনিষ্ঠতা, সেটার মধ্যে কোথাও একটা কে আমার কতটা কাজে লাগছে সেটা যেন অনেক কিছু নিয়ন্ত্রণ করে। সেইখানে কোথাও মানুষের যে স্বাভাবিক আনন্দের যে স্পর্শ, যেটা শিশুর মধ্যে থাকে, যেটা শৈশবে থাকে, সেইটা কোথাও যেন ওই হারিয়ে যেতে থাকে, আর এই উপযোগিতাগুলো বড় হয়ে উঠতে থাকে। It is an organized passion of greed forcibly presented to us, causing the spread of dumb sadness over the world and the dread of a devastation of its future into an utter bankrupt life. Such an objectified passion lacks the true majesty of human nature. মানুষের জীবনের ট্রু ম্যাজেস্টি, সত্যিকারের যে আনন্দ, সেটা তারপরে বলছেন বাংলাতে, নিষ্ঠুর সংগ্রহের লুব্ধ চেষ্টার তাড়নায় প্রাণের মাধুর্য সেখান থেকে নির্বাসিত। কোনখান থেকে? সেই যক্ষপুরী, যেখানে ওই বস্তু জমানোটাই হচ্ছে প্রধান লক্ষ্য। সেখানে জটিলতার জালে আপনাকে আপনি জড়িত করে মানুষ বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এটা কি সত্যি আর বুঝতে অসুবিধা হয় কোথাও, যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন মানুষ, যেখানে জটিলতার জালে আপনাকে আপনি জড়িত করে। তাই সে ভুলেছে সোনার চেয়ে আনন্দের দাম বেশি, ভুলেছে প্রতাপের মধ্যে পূর্ণতা নেই, প্রেমের মধ্যেই পূর্ণতা। সেখানে মানুষকে দাস করে রাখবার প্রকাণ্ড আয়োজনে মানুষ নিজেকেই নিজে বন্দী করেছে।
এবার মানুষ যখন নিজেকে নিজে বন্দি করছে, সেটা লোভের খাঁচার মধ্যে, শৈশব সেখানে কি মুক্ত থাকবে? শৈশবও বন্দী হবে। এবং সেই যে সভ্যতার নানান রকমের যে শৈশবকে বেঁধে ফেলা, তার ভারী সুন্দর একটা প্রকাশ রয়েছে আবরণ নামে একটা প্রবন্ধে, যেটা ওই শিক্ষা বিষয়ক যে প্রবন্ধগুলো সেখানে। তার আগে আমি, ছোটরা আছে বলে আমার নিজের ব্যক্তিগত, মানে স্কুল সংক্রান্ত না, একেবারে পারিবারিক। ছোটরা জানি না, ওদের হয়তো মনে থাকবে বেশি, আমরা তো নিজেদের ছোটবেলাটা ভুলে গেছি। আমার একজন মামাতো ভাই, সে তখন ছোট, ভীষণ গোয়ার ছিল। ওকে মামিমা হাফ প্যান্ট পরিয়ে দিলেই ও একটা কোণে গিয়ে খুব নিবিষ্ট মনে গভীরভাবে কিছু একটা ধ্যান করছে, এরকমভাবে দাঁড়িয়ে থাকে। খানিক্ষণ পর প্যান্টটা ভিজে যেত, গিয়ে হাসি মুখে মামিমার সামনে দাঁড়িয়ে বলতো, ভিজে গেছে। ভালো করে বলতে পারতো না, মানে খুলে দিতে হবে। এইটা আমি সত্যি সত্যি দেখতাম। আর নিজের কন্যাকে দেখেছি, এমন বলা যায় এক্ষুনি কাছে নেই, জানতে পারলে রাগ করতে পারবে না। এই মাটিতে হামাগুড়ি দিচ্ছে যখন, হাঁটতে শেখেনি, মাটিতে থেবড়ে বসে পুকুর তৈরি করে নিজে, আর সেই হাত দিয়ে থেবড়ে থেবড়ে করে, মানে কি আনন্দ। এইবারে সেটা আমি জানি না, আমার তখন ভাবতাম অবাক হয়ে, আমিও কি করেছি এরকম, মনে পড়তো না। পরে অবশ্য আমি জানি না এখানে কারোর মনে থাকবে, আমাদের কলেজ জীবনের গোড়ার দিকে, ছোটরা জানে না, এগুলো তখন খবরের কাগজে আলোচনা হচ্ছে। আমাদের একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি নাকি এরকম করতেন, তবে ওরকম থেবড়ে থেবড়ে নয়, গেলাসি করতেন। কিন্তু সেসব ওইসব তোমরা ওইসব তখন তো আর সব ভাইরাল হবার ব্যাপার ছিল না। কিন্তু আবরণ যে প্রবন্ধটা, সেইখানে এই যে সভ্যতার নানান রকমের নিয়ম কানুন, শিশুকে এই করে সভ্য করতে হবে, এই শিখতে হবে, মানে বিদ্যালয়ে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে ইত্যাদি, এই সব নিয়ে সবটা নিয়ে খুব বিচলিত ছিলেন। কিন্তু শুরুটা করছেন এইভাবে, এই যে জামা কাপড় পরাটা, এটা কার জন্য জরুরি? এই যে ইউটিলিটি, মানে আমরা বড়রা ভাবছি যেটা করতে হবে, ছোটরা কি সত্যি ভাবছে জামা কাপড় পরে খুব আনন্দ হবে? এইটা নিয়ে প্রথমে বলেছেন যে অভ্যেস যদি হয়ে যায় জুতো না পরে, তখন হাঁটতেই পারছি না। আসলে পায়ের তলার তো চামড়া শক্ত করেই পাঠিয়েছেন যিনি সৃষ্টিকর্তা। সেইটাকে ব্যবহার না করে আমরা যদি প্রথমেই উপকরণ নির্ভর হই, নিজের আশ্রম বিদ্যালয় ছিল, কাল চেয়েছেন যতটা সম্ভব উপকরণ কম রাখো, বারে বারে বলেছেন, তাতে সৃজনের, উদ্ভাবনের ক্ষমতার চর্চা হয়। না চাইতেই পেয়ে গেলে কখনো তার মর্ম বুঝে না। বলেছেন সব থেকে দুর্ভাগা শিশু সন্তান তারা, যারা ওই রূপোর চামচ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। যেমন করিয়া হোক, সভ্যতার সঙ্গে একটা রফা দরকার। অন্তত একটা বয়স পর্যন্ত সভ্যতার এলাকাকে সীমাবদ্ধ করা চাই। আমি খুব কম করিয়া বলিতেছি 7 বছর, এটা রবীন্দ্রনাথের কিছু, খুব কম করিয়া বলিতেছি 7 বছর। সে পর্যন্ত শিশুর সজ্জায় কাজ নাই, লজ্জায় কাজ নাই। সে পর্যন্ত বর্বরতার যে অত্যাবশ্যক শিক্ষা, তাহা প্রকৃতির হাতে সম্পন্ন হইতে দিতে হইবে। বালক তখন যদি পৃথিবী মায়ের কোলে গড়াইয়া ধুলামাটি না মাখিয়া রইতে পারে, তবে কবে তাহার সে সৌভাগ্য হইবে? সে তখন যদি গাছে চড়িয়া ফল পাড়িতে না পায়, তবে হতভাগা ভদ্রতার লোকলজ্জায় চিরজীবনের মতো গাছপালার সঙ্গে অন্তরঙ্গ সখ্য সাধনে বঞ্চিত হইবে। এই সময়টায় বাতাস, আকাশ, মাঠ, গাছপালার দিকে তাহার শরীর মনের যে একটা স্বাভাবিক টান আছে, সব জায়গা হইতেই তার যে একটা নিমন্ত্রণ আছে, সেটাকে যদি কাপড় চোপড় দরজা দেয়ালের ব্যাখ্যা স্থাপন করা যায়, তবে ছেলেটার সমস্ত উদ্যম অবরুদ্ধ হইয়া তাহাকে ইঁচড়ে পাকায়। খোলা পাইলে যে উৎসাহ স্বাস্থ্যকর হইত, বদ্ধ হইয়া তাহাই দূষিত হইতে থাকে। ছেলেকে কাপড় পরালেই কাপড়ের জন্য তাহাকে সাবধানে রাখিতে হয়। ছেলেটার দাম আছে কিনা সে কথা সবসময় মনে থাকে না, কিন্তু দর্জির হিসাব বলা শক্ত। এই কাপড় ছিলিল, এই কাপড় ময়লা হইল, আহা সেদিন এত টাকা দিয়ে এমন সুন্দর জামা করাইয়া দিলাম, লক্ষ্মী ছাড়া ছেলে কোথা হইতে তাহাতে কালি মাখাই জানিল। এই বলিয়া যথোচিত চপেটা ঘাট ও কানমলার যুগে শিশু জীবনের সকল খেলা, সকল আনন্দের চেয়ে
কাপড়কে যে কি প্রকারে খাতির করিয়া চলিতে হয় শিশুকে তাহা শিখানো হইয়া থাকে। যে কাপড়ে তাহার কোনো প্রয়োজন নাই সে কাপড়ের জন্য বেচারাকে এই বয়সে এমন করিয়া দায়ী করা কেন? বেচারাদের জন্য ঈশ্বর বাহিরে যে কয়টা অবাধ সুখের আয়োজন এবং মনের মধ্যে অব্যাহত সুখ সম্ভোগের ক্ষমতা দিয়াছিলেন, অতি অকিঞ্চিতকর পোশাকের মমতায় তাহার জীবনারম্ভে সেই সরল আনন্দের লীলাক্ষেত্রকে অকারণে এমন বিঘ্ন সংকুল করিয়া তুলিবার কি প্রয়োজন ছিল? মানুষ কি সকল জায়গাতেই নিজের ক্ষুদ্র বুদ্ধি ও তুচ্ছ প্রবৃত্তির শাসন বিস্তার করিয়া কোথাও স্বাভাবিক সুখ শান্তির স্থান রাখিবে না? আমার ভালো লাগে, অতএব যেমন করিয়া হোক উহারও ভালো লাগা উচিত। এই জবরদস্তির যুক্তিতে কি জগতের চারিদিকে কেবলই দুঃখ বিস্তার করিতে হইবে? শরীর সম্বন্ধে কাপড় জুতা মোজা যেমন, আমাদের মন সম্বন্ধে বই জিনিসটা ঠিক তেমনি হইয়া উঠিয়াছে। বই পড়াটা যে শিক্ষার একটা সুবিধাজনক সহায় মাত্র তাহার মনে হয় না। আমরা বই পড়াটাকেই শিক্ষার একমাত্র উপায় বলিয়া ঠিক করিয়া বসিয়াছি। এ সম্বন্ধে আমাদের সংস্কারকে নড়ানো বড়ই কঠিন হইয়া উঠিয়াছে। মাস্টার বই হাতে করিয়া শিশুকাল হইতে আমাদিগকে বই মুখস্থ করাই থাকে, কিন্তু বইয়ের ভিতর হইতে জ্ঞান সঞ্চয় করা আমাদের মনের স্বাভাবিক ধর্ম নহে। প্রত্যক্ষ জিনিসকে দেখিয়া শুনিয়া নাড়িয়া চাড়িয়া সঙ্গে সঙ্গেই অতি সহজেই আমাদের মনন শক্তির চর্চা হওয়া স্বভাবের বিধান ছিল। তাহারা কতগুলা বই ও কতগুলা বিষয় বাঁধিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রণালীতে তাহার পরীক্ষা দেওয়া হয়, ইহাকেই তাহারা বিদ্যা শিক্ষা দেওয়া বলেন, এবং যেখানে সেই রূপ শিক্ষা দেওয়া হয় তাহাকেই বিদ্যালয় বলা হয়। বিদ্যা জিনিসটা যেন একটা স্বতন্ত্র পদার্থ, শিশুর মন হইতে সেটাকে যেন তফাৎ করিয়া দেখিতে হয়, সেটা যেন বইয়ের পাতা এবং অক্ষরের সংখ্যা, তাহাতে ছাত্রের মন যদি পিছিয়া যায়, সে যদি পুঁথির গোলাম হয়, তাহার স্বাভাবিক বুদ্ধি যদি অভিভূত হইয়া পড়ে, সে যদি নিজের প্রাকৃতিক ক্ষমতাগুলি চালনা করিয়া জ্ঞান অধিকার করিবার শক্তি অনভ্যাস ও উৎপীড়ন বশত চিরকালের মতো হারায়, তবু ইহা বিদ্যা। কারণ ইহা এতটুকু ইতিহাসের অংশ, এতটুকু ভূগোলের পাতা, এত কটা অঙ্ক এবং এতটুকু পরিমাণ বিএলএ ব্লে সিএলএ ক্লে। শিশুর মন যতটুকু শিক্ষার উপরে সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করতে পারে অল্প হইলেও সেইটুকুই শিক্ষা। আর যাহা শিক্ষা নাম ধরিয়া তাহার মনকে আচ্ছন্ন করিয়া দেয় তাহাকে পড়ানো করিতে পারো, কিন্তু তাহা শেখানো নহে। মানুষের পরে মানুষ অনেক অত্যাচার করিবে জানিয়াই বিধাতা তাহাকে শক্ত করিয়া গড়িয়াছেন। সেই জন্য গুরুপাক অখাদ্য খাইয়া অজীর্ণে ভুগিয়াও মানুষ বাঁচিয়া থাকে, এবং শিশুকাল হইতে শিক্ষার দুর্বিষহ উৎপীড়ন সহ্য করিয়াও সে খানিকটা পরিমাণে বিদ্যালাভ করে ও তাহা লইয়া গর্বও করিতে পারে। এই তাড়নায় ও পীড়নে তাহাকে যে কতটা লোকসান দিতে হয়, কি বিপুল মূল্য দিয়া সে যে কত অল্পই ঘরে আনিতে পায়, তাহা কেহ বা বুঝেন না, কেহ বা বুঝেন স্বীকার করেন না, কেহ বা বুঝেন ও স্বীকার করেন, কিন্তু কাজের বেলায় যেমন চলিয়া আসিতেছে তাহাই চালাইতে থাকেন। কিন্তু নিজে যখন আশ্রম বিদ্যালয়ে পড়েছেন তখন কিন্তু খুব স্পষ্টভাবে পাঠ্যপুস্তক ছোটরা পড়বে না, তারা শুধু দেখবে, পর্যবেক্ষণ করবে। প্রকৃতি পাঠ তো এখনো হয়তো আছে, কোন ঋতুতে কোন সময় কোন গাছে পাতা ঝরছে, নতুন পাতা বেরোচ্ছে, কোন ফুল ফুটছে, কোথায় গুটি পোকা থেকে প্রজাপতি, কোন পোকা কোথায় কিভাবে যাচ্ছে, কি খাচ্ছে, এত কিছু চারপাশে দেখা। এবং সেটা গাছের ডালে ছুটি চায়, তারা আরামকে দাঁড়ায়, তার জন্য কোনোদিন চেয়ার টেবিলের প্রশ্নই ওঠেন। গাছের তলায় যে শিক্ষার ব্যবস্থা, সবটা তো প্রকৃতির মধ্যে একেবারে নিবিড়ভাবে এক একজনের জন্য এক একটা গাছের চারা নির্দিষ্ট করে, ছুটির সময় যখন বাড়িতে যাবে জল দেবার দায়িত্ব কাকে দিয়ে যাবে, এত বিস্তারিত ভাবছেন। বাইরে বসে বসে চিঠি লিখছেন মাস্টারমশাইদের, খুব হাঁটাও, বৃষ্টির মধ্যে হাঁটাও, শরীর খারাপ হবে না, শরীর গরম থাকে হাঁটলে। আজকের দিনে একটু আধুনিক কবিতা হয়ে যাবে যদি ওর ওই বক্তব্যটাকে কেউ একটা ছন্দে লেগে, যে খিদের থেকে ভালো সস আর কিছু নেই। এত রকম সসের বাজার ছেয়ে গেছে এখন, কি নয় শৈশবের স্বাদের নাকি সব বিরাট দায়িত্ব পালন হচ্ছে পরদের। একদম স্পষ্ট কথা, খিদের চেয়ে ভালো সস আর কিছু হতে পারে না। তো এই যে শৈশব নিয়ে এত সচেতন যে ভাবনা, এবং কোথাও একটা যে বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি, তার যে একটা কোথাও উদ্বেগ,
এই সব কিছুর মধ্যে জড়িয়ে তো আছে, কিন্তু চেষ্টাটা করেছেন, নিজের এই আশ্রম বিদ্যালয়ে অনেক কিছু পরিকল্পনা করছেন, এবং সব থেকে যেটা বড় কথা, কেন্দ্রে ভাবছেন গুরু একজন মানুষ, সিলেবাস নয়, যাকে কেন্দ্র করে তার উৎসাহিত আনন্দে ছোটরা শিখবে, যার জন্য সেই গুরুর মধ্যে শৈশবটা মরে গেলে তো হবে না, সেইটা হলো সমস্যা। যে গুরুর অন্তরে ছেলে মানুষটি একেবারে শুকিয়ে কাঠ হয়েছে, তিনি ছেলেদের ভার নেবার অযোগ্য। উভয়ের মধ্যে শুধু সামীপ্য নয়, আন্তরিক সাযুজ্য ও সাদৃশ্য থাকা চাই, নইলে দেনা পাওনায় নারীর যোগ থাকে না। গাছের মোটা ডাল যদি শুকিয়ে যায়, তাহলে তার উপরে সরু ডালে যাবে কি করে? এইটা হচ্ছে ওর প্রশ্ন। নদীর সঙ্গে যদি প্রকৃত শিক্ষকের তুলনা করি, তবে বলবো কেবল ডাইনে বাঁয়ে কতকগুলো বুড়ো বুড়ো উপনদীর যোগেই নদী পূর্ণ নয়, তার আদি ঝর্ণার ধারাটি মোটা মোটা পাথরগুলোর মধ্যে হারিয়ে যায়নি। যিনি জাত শিক্ষক, ছেলেদের ডাক শুনলেই তার ভিতরকার আদিম ছেলেটা আপনি বেরিয়ে আসে, মোটা গলার ভিতর থেকে উচ্ছ্বসিত হয় প্রাণে ভরা কাঁচা হাসি। ছেলেরা যদি কোনো দিক থেকেই তাকে সশ্রেণীয় জীব বলে চিনতে না পারে, যদি মনে করে লোকটা যেন একটা প্রাগৈতিহাসিক মহাকায় প্রাণী, তবে নির্ভয় তার কাছে হাত বাড়াতেই পারবে না। সাধারণত আমাদের গুরুরা সর্বদা নিজের প্রবীণতা অর্থাৎ নবীনের কাছ থেকে দূরবর্তীতা স্বপ্রমাণ করতে ব্যগ্র, প্রায়ই ওটা সস্তায় কর্তৃত্ব করবার প্রলোভনে। ছেলেদের পাড়ায় চোখদার না নিয়ে বলে পাছে সম্ভ্রম নষ্ট হয়, এই ভয়ে তারা সতর্ক। তাদের সঙ্গে সঙ্গে ধ্বনি উঠছে চোপ চোপ। তাই পাকা শাখায় কচি শাখায় ফুল ফোটাবার ফল ফলাবার মর্মগত সহযোগ রুদ্ধ হয়ে থাকে। চুপ করে যায় ছেলেদের চিত্তে প্রাণের ক্রিয়া। এই প্রাণের ক্রিয়া, এইটা হলো শৈশবের মূল সুর। উৎসাহিত প্রাণের আনন্দ, কি আনন্দ! দরজার ফাঁক দিয়ে একটু আলো, তাই দেখে কি খুশি। এই কত রকম ওই অদ্ভুত সব দেখেছি তো, কিছু একটু হাত পানের আওয়াজ করলেই হলো, বাবা কি আনন্দ তাতে। এই যে প্রাণের খুশি, এইটা একটুখানি ওই অনেক দুঃখের কথা, রক্তকরবীর সম্পর্কে যখন হচ্ছেই কথা, এই প্রাণ সম্পর্কে রবীন্দ্রনাথের যে কথাটা, ক্ষিতিমোহন সেন প্রমোদনাথ পিসিকে চিঠিতে লিখেছিলেন রক্তকরবীর ওই নামকরণ সম্পর্কে। কি বিশ্বাস যে ওই যেমন একটা বিশ্বাস, কিছুই এই জঞ্জাল থাকবে না, যতই জড়ো করো, যতই লোভের শিকার হও, বশবর্তী হও, যা হোক, কিন্তু শেষ অবধি সৃষ্টির নিয়মে সব সাফ হয়ে যাবে। ক্ষিতিমোহন সেন লিখছেন, মৃত্যুর অল্প কিছুদিন পূর্বে একদিন কথা প্রসঙ্গে কবি বলিয়াছিলেন, দেখুন প্রাণের জন্য ভয় নাই। উপনিষদ বলেন প্রাণই সত্য, তার মৃত্যু নাই। ভয় ছিল জ্বরের জন্য। বিজ্ঞান বলছেন প্রকৃতির হাতে রচিত যে বস্তু, তারও মৃত্যু নেই। মরে যত সব মানুষের রচা কৃত্রিম অসত্য বস্তু। রক্তকরবীতে আমি সে কথা বলেছি। হাজার বাঁধন বেঁধেও, শতচাপা দিয়েও প্রাণকে কে কবে মারতে পেরেছে? আমার ঘরের কাছে একটি লোহালক্কর জাতীয় আবর্জনা স্তূপ ছিল, তার নিচে একটা ছোট্ট করবী গাছ চাপা পড়েছিল। ওটা চাপা দেওয়ার সময় দেখতে পাইনি, পরে লোহাগুলি সরিয়ে আর চারাটুকুর খোঁজ পাওয়া গেল না। কিছুকাল পরে হঠাৎ একদিন দেখি ওই লোহার জাল ভেদ করে একটি সুকুমার করবী শাখা উঠেছে, একটি লাল ফুল বুকে নিয়ে। নিষ্ঠুর আঘাতে যেন তার বুকের রক্ত দেখিয়ে সে মধুর হেসে প্রীতির সম্ভাষণ জানাতে এলো। সে বললে, ভাই মরিনি তো, আমাকে মারতে পারলে কই? সেখান থেকে নামকরণ রক্তকরবী। এই যে বিশ্বাস, এই যে প্রাণের আশ্বাস, প্রতিটি মানব শিশু নিয়ে আসছে সঙ্গে করে। কি সুন্দর করে নবজাতক কবিতায় বলেছেন, পড়ি, নবীন আগন্তুক নবযুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। কি বার্তা নিয়ে মর্তে এসেছো তুমি? জীবন রঙ্গভূমি তোমার লাগিয়া পাতি আছে কি আসন? নরদেবতার পূজায় এনেছ কি নব সম্ভাষণ?
অমর লোকের কি গান এসেছ শুনে, তরুণ বীরের তুনে কোন মহাস্ত্র বেঁধেছ কোটির পরে, অমঙ্গলের সাথে সংগ্রাম তরে, রক্ত প্লাবনে পঙ্কিল পথে বিদ্বেষে বিচ্ছেদে, হয়তো রচিবে মিলন তীর্থ শান্তির বাঁধ বেঁধে। কে বলিতে পারে তোমার ললাটে লিখা কোন সাধনার অদৃশ্য জয়টিকা? আজকে তোমার অলিখিত নাম আমরা বেড়াই খুঁজি, আগামী প্রাতের সুখতারা সম নেপথ্যে আছে বুঝি। মানবের শিশু বারে বারে আনে চির আশ্বাস বাণী, নূতন প্রভাতে মুক্তির আলো বুঝিবা দিতেছে আনি। এই আশ্বাস বাণী নিয়ে শেষ করব। তার আগে খুব ছোট করে যদি রবীন্দ্রনাথের ভাবনার শৈশব একটি দুটি বাক্যে বলতে হয়, তাহলে আমার মনে হয় শৈশব রবীন্দ্র ভাবনায় যে সোনার কথা বলে সেটা ধাতু সোনা নয়, সেটা আলোর সোনা। আমাদের ওই জগৎ পিতার বিশ্ববিদ্যালয় যেটা আমরা বড় হয়ে আস্তে আস্তে ওই আলোর সোনাটা, আনন্দের মূল্যটা হারিয়ে ফেলতে থাকি। সহজে খুশি হবার, প্রাণিত হবার আমাদের তখন ওই বস্তুর দিকে বড্ড বেশি ঝোঁক হয়ে যায়। তখন ওই খালি সঞ্চয়ের একটা বন্ধন ভার হয়ে চেপে ওঠে। সেইটা রবীন্দ্রনাথের কাছে শৈশবের ভাবনার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং যার জন্যে ওই তোতা কাহিনীর যে তোতা, ওই যে পুঁথির ভারে শিক্ষা কখন সম্পূর্ণ হবে, যখন বিন্দু বলবে পাখিটি মরিয়াছে, এর থেকে স্পষ্ট করে রবীন্দ্র ভাবনায় শৈশব অন্তত আমি ধরতে পারিনি। শেষ করছি আর একটা কবিতা, সবার খুব পরিচিত কবিতা, শিশুতীর্থ, দীর্ঘ কবিতা। সেটাও প্রথম ইংরেজিতে লেখা হয়েছিল, পরে বাংলা অনুবাদ। কিন্তু সমবেত মানুষের একটা দীর্ঘ যাত্রা, নানান সংকটের মধ্যে দিয়ে, নানান সংশয়, নানান অবিশ্বাস, নানা বিরোধ, নানা প্রতিকূলতা, অন্ধকার রাত্রি, সব কিছুর মধ্যে দিয়ে সমবেত যাত্রা মানুষের। কিসের লক্ষ্যে? যেটা তীর্থ, শিশু তীর্থ। তার শেষ স্তবকটা পড়ে শেষ করি। সকলকে আমার সকৃতজ্ঞ নমস্কার, আন্তরিক ভালোবাসা। যা কিছু বলেছি সেটা একেবারেই আমার যা মনে হয়েছে বলেছি, মানে অন্য অনেক রকম ভাবে ভাবা যেতে পারে। শেষ করছি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। প্রভাতের একটি রবিরশ্মি রুদ্ধ দ্বারের নিম্ন প্রান্তে তির্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনসংঘ আপন নাড়িতে নাড়িতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরম বাণী, মাতা দ্বার খোলো। দ্বার খুলে গেল। মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু, উষার কোলে যেন শুকতারা। দ্বারপ্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্য রশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিলে আপন বিনার তারে ঝংকার, গান উঠল আকাশে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। সকলে জানু পেতে বসল। রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ় উচ্চ স্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের।
অসাধারণ একটি বক্তব্য শুনলাম। শান্তিনিকেতনের স্টাইলে আমরা দাদা বলতে অভ্যস্ত। তো অভিজ্ঞতা, আপনাকে অভিনন্দন। কর্মজীবনের প্রথম থেকেই আমি অভিজ্ঞতাকে চিনি। আমি আপনার অনুরাগী। আপনার কবিতা পাঠ, আপনার উদাত্ত কণ্ঠে গান আমার কানে বাজে। বলতে দ্বিধা নেই যে আমি যখন মন্দির নিই তখন অনেক সময় আপনাকেই অনুকরণ করি এবং অনেক জায়গায় অভিনন্দনও পাই। ধন্যবাদ আপনাকে। এবার সভামুখ্য হিসাবে আমার কিছু বক্তব্য আছে। সেটা আমি যেরকমভাবে বিষয়টাকে ভেবেছি আপনার সঙ্গে অনেকটা মিলে গেল। আমি ভাগ করে নিতে চাইছি আপনাদের সঙ্গে। রবীন্দ্রনাথের ভাবনায় যে শৈশব, সেটাকে আমি তিনটে ভাগে দেখতে চাইছি। সেটা রবীন্দ্রনাথের নিজের শৈশব, রবীন্দ্রনাথ যখন তার ছেলে মেয়েদের শৈশবটাকে পালন করছেন সেটা, এবং শান্তিনিকেতনে যখন তিনি একটি স্কুল তৈরি করলেন। এই তিন ভাগে আমি দেখতে পাচ্ছি তার এই রবীন্দ্র ভবনের শৈশবটাকে। তাই প্রথমটুকু পাঠ করে শোনাচ্ছি আপনাদের। রবীন্দ্রনাথ কবি, নাট্যকার, ছোট গল্প লেখক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, দার্শনিক ইত্যাদির পাশাপাশি ছিলেন একজন প্রথম সারির শিশু মনস্তত্ত্ববিদ, যেটা আমার মনে হয়েছে। ব্যক্তিগত জীবনে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মধ্যে ভৃত্য রাজতন্ত্রের অধীনে শ্যামচাকরের আঁকা খড়ির গণ্ডির ভেতর কেটেছে তার শৈশব। আর 5টা শিশুর মতো মায়ের প্রত্যক্ষ স্নেহে, আদরে, যত্নে তিনি অভ্যস্ত বা লালিত ছিলেন না। তাই অনেকটা নিজের মতন করে নিজেই বড় হয়ে উঠতে পেরেছিলেন। হয়তো বড়দের খবরদারি বা অনুশীলন তার ছিল না বলেই তিনি তা একটা প্রচ্ছন্ন মুক্তি অনুভব করেছিলেন। কল্পনার স্বাধীনতা ছিল প্রচুর। বিশাল বাড়িটার আনাচে কানাচে, ছাদে, বাবার তেতলার ঘরে, পরিত্যক্ত কাছারি ঘরে, রেলিং ঘেরা বারান্দায়, জানলার ধারে যখন খুশি ডানা মেলেছিল তার শিশু মন কল্পনায় ভর করে। নিজের শৈশবটি অনুভব করেছিলেন যে শিশুরা নিশ্চিন্ত আরাম চায় না, তারা চায় খোলামেলা আর উদার দেদার মুক্তি। আজীবন তিনি অন্তরে লালন করেছেন সেই মুক্তিকামী শিশুকে। তাই হয়তো শিশু বা শিশু ভোলানাথের মতন এমন কাব্য তার পক্ষে লেখা সম্ভব হয়েছে, যেগুলিকে বলা যায় বিশ্বজনীন চিরন্তন শৈশবের শাশ্বত কাব্য। অথবা সহজ পাঠের মতন শিশু পাঠ্য আদর্শ ভাষা শিক্ষার প্রথম সহায়ক পুস্তকটি তিনি লিখলেন, যার পাতায় পাতায়, ছত্রে ছত্রে শিশু মনে উপযোগী আনন্দের সর্বপ্রকার রসদ সাজিয়ে রেখেছিলেন। রবীন্দ্রনাথ অতি যত্নে একটি সুন্দর, সুস্থ, আদর্শ, সানন্দ শৈশব যাপনের অপর নাম রবীন্দ্রনাথের সহজ পাঠ। দ্বিতীয়, রবীন্দ্রনাথের ছেলে মেয়েদের শৈশবটাকে তিনি কেমনভাবে দেখছেন। শৈশব বাল্যে নিজের ব্যক্তিগত জীবনের চার দেওয়ালের স্কুল বাড়ির তিক্ত অভিজ্ঞতা তার শিশু মনের উপর নিদারুণ চাপ সৃষ্টি করেছিল। সে কথা চিরতরে স্কুল ছুট হয়েছিলেন, সে কথা সকলেই জানেন। একের পর এক বিদ্যালয় পরিবর্তন এবং অবশেষে তিনি স্কুল ছুট হয়েছিলেন। তার সেসব যন্ত্রণাকাতর দিনগুলির আহত ও পীড়িত শৈশব স্মৃতি তাকে আজীবন দগ্ধ করেছে। তাই এহেন রবীন্দ্রনাথ যখন শিলাইদহে এক দায়িত্বশীল পিতার ভূমিকায় অবতীর্ণ হলেন, তখন নিজের সন্তান সন্ততিগুলির শৈশবের আনন্দ যাতে অটুট এবং অমলিন থাকে সে কথা ভেবেই রূপ দিলেন গৃহবিদ্যালয়, যেখানে মনের আনন্দে প্রকৃতির শ্যামস্নিগ্ধ উদার উন্মুক্ততার মাঝখানটিতে অবাধ স্বাধীনতায় শিশুরা উপভোগ করবে দৈনন্দিন পাঠচর্চা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বৃত্তিস্মৃতি গ্রন্থ আছে সেখানে এই যাপনের অপূর্ব বর্ণনা পাওয়া যায়। 3 নম্বর, শান্তিনিকেতনে শিশুদের জন্য তিনি একটি আশ্রম বিদ্যালয় তৈরি করলেন। অতঃপর 20 শতকের একেবারে গোড়ার দিকে 1901 রাঢ় বাংলার প্রত্যন্ত প্রান্তে লালমাটির দেশে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে শিশুদের জন্য একখানি মনের মতন বিদ্যালয় তৈরি করলেন রবীন্দ্রনাথ।
শিশুদের শৈশব ছিল তার কাছে পরম মূল্যবান সম্পদের মতো, যার সুরক্ষায় তিনি ছিলেন আজীবন তৎপর ও যত্নবান। কোনোদিন কখনো একবারের তরেও কোনো শিশুকে তার পাঠে অন্যমনস্কতা বা বেনিয়মী আচরণের জন্য দোষারোপ করেননি। শিশু ভুল করলে তিনি শিক্ষককে সতর্ক ও সচেতন করতেন। একটি পূর্ণ মানব গঠনে বোধ করি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পর্যায় তার শৈশব, যেমন মহিরুহের ক্ষেত্রে তার বীজটি। একথা মনস্তত্ত্ববিদ রবীন্দ্রনাথ সবিশেষ জানতেন বলেই তার জীবনের বৃহত্তম কর্মকাণ্ডটি ছিল শিশুদের জন্য আদর্শ শিক্ষানিকেতন প্রতিষ্ঠা। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের মধ্যে থেকে চিরজীবী শৈশবের যেন কখনো হারিয়ে না যায়। শারীরিক বার্ধক্য বা মানসিক প্রাজ্ঞতা অবশ্যই অনিবার্য, কিন্তু অন্তরের চির শিশুটি যেন কখনো শুকিয়ে না যায়। এইটুকু বলার পরে আমি একটি সত্যি ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। এটা প্রভাত মুখোপাধ্যায়ের যে রবীন্দ্র জীবনী আছে সেখান থেকে আমার পড়া। তখন শান্তিনিকেতন বিদ্যালয়ে মানে পাঠভবনে একজন হেডমাস্টার মশাইয়ের খুব দরকার হয়ে পড়েছিল। তো জানানো হলো, বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্ট করানো হলো। অনেকেই আবেদন করলেন, তার মধ্যে একজন ছিলেন রামপুরহাট স্কুলের একজন হেডমাস্টার মশাই, তিনি আবেদন করলেন। তো যারা তাদের তখনকার দিনের কর্মকর্তা ছিলেন তারা গুরুদেবকে বললেন যে ইনি সব থেকে ভালো হবেন, ইনি রামপুরহাট স্কুলটাকে খুব ভালো করে তৈরি করেছেন এবং ওখানে খুব ভালো রেজাল্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। গুরুদেব সকলের কথা শুনে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। তিনি এসে পাঠভবনে, তখনকার দিনের পাঠভবনে তিনি শুরু করলেন তার হেডমাস্টার মশাইয়ের কাজকর্ম। চলছে খুব ভালোভাবে। একদিন হঠাৎ ভোরবেলা গুরুদেব উঠতেন একদম ব্রাহ্ম মুহূর্তে। একদিন ভোরবেলাতে গুরুদেব উঠেছেন, তো দেখছেন যে দূরে কিছু ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। তো হঠাৎ সন্দেহ হলো যে এত ভোরবেলাতে এই ছোট বাচ্চাগুলো কী ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছে। উনি দেখে পরে হাত নেড়ে ডাকলেন, তারা দেখেও গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছে। আবার ডাকলেন, কেউ আসতে চায় না। তখন তার যারা কর্মী ছিল তাদের বললেন যে তোমরা কি যাও দেখিনি, ওখানে কতগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু ডেকে আনো। বাচ্চাগুলোকে ডেকে আনা হলো। ডেকে এনে তখন জিজ্ঞেস করা হচ্ছে, কী ব্যাপার তোমরা এত ভোরবেলায় উঠে গাছতলায় এসে দাঁড়িয়ে আছো কেন? প্রথমে তো কেউ কিছু বলতে চায় না। আবার জিজ্ঞেস করলেন, কেন তোমরা গাছতলায় এরকম করে দাঁড়িয়ে আছো এত ভোরবেলায় উঠে? তার মধ্যে একজন সপ্রতিভ ছেলে সে এগিয়ে আসলো, মাথা নিচু করে বলল, তুমি যে হেডমাস্টার মশাই নিয়োগ করেছো সে একদম ভালো নয়, আমাদেরকে খেলতে দেয় না, ধুলোবালি ঘাটতে দেয় না, গাছে চড়তে দেয় না, ফুটোফুটি করতে দেয় না, সারাদিন বকে। রবীন্দ্রনাথ বুঝে গেলেন ওরা কি বলতে চাইছে। ভালো করে গোটাটাকে আরও শুনে নিলেন। শুনে নেওয়ার পরে বললেন যে যা তোরা ফিরে যা, আমি দেখছি। তারপর সকাল হলো, ধীরে ধীরে 8টা সাড়ে 8টার দিকে সেই হেডমাস্টার মশাইকে ডেকে পাঠানো হলো। হেডমাস্টার মশাই আসলেন। আসার পরে তাকে জিজ্ঞেস করলেন, মাস্টারমশাই স্কুল কেমন চলছে? মাস্টারমশাই তো বললেন, খুব ভালো চলছে না, একদম টাইট করে দিয়েছি, কারো কিছু বলার জন্য নাই, সমস্ত গাছে চড়া বন্ধ, খেলাধুলো বন্ধ, ধুলোবালি মাখা বন্ধ, সব বন্ধ। অবাক হলেন, বললো আমি তো এরকম চাইনি মাস্টারমশাই। তখন মাস্টারমশাই বললেন, কেন? এরকম তো হওয়া উচিত। বলছে, না আমি এরকম স্কুল চাই না। তখন হেডমাস্টার মশাই বললেন যে আমি কিন্তু এরকম স্কুলে কাজ করতে পারবো না। গুরুদেব সরাসরি বললেন, আমার এরকম শিক্ষকের দরকার নেই, আপনি আসতে পারেন। তারপরে ওখান থেকে সেই হেডমাস্টার মশাইকে উনি তার যতটা পারিশ্রমিক ছিল সমস্ত দিয়ে বিদায় করলেন। স্কুলে আবার ছাত্রদের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। এই কথাটুকু বলে আমি আর একটা জিনিস ইচ্ছা করেই আপনাদের কাছে করতে চাইছি। আমার একটা প্রিয় শব্দ আছে, সেই শব্দটা কানে সবসময় বাজে যখন এই ছোটো বাচ্চাগুলোকে দেখি। তো যদি তোমরা সবাই আমাকে সাহায্য করো তাহলে ব্যাপারটা সম্ভব হবে। আমি দেখেছি অনুষ্ঠানগুলো যখন শেষ হয় তখন মানে যে কোনো বড়ো অনুষ্ঠানের আছেন অনেক দায়িত্বপ্রাপ্ত এরা, বাচ্চারা যখন ছুটি চায় আমার কানে একদম দারুণ লাগে। ছুটি 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 যে তারস্বরে চিৎকারটা অসাধারণ মনে হয়। আমি সবাইকে চাইছি তোমরা ছুটিটা একবার চাও তো দেখি সবাই, ছুটি ছুটি ছুটি, ঠিক আছে? চলো দেখি একসঙ্গে বলি তো, চলো ছুটি।
শেষ করছি এই বলে। এরপরে আমাদের স্বপন পানের ডাক শুনেছি, তারপরে হাড়ে রেড়ে রেড়ে, ধন্যবাদ জ্ঞাপন, হাড়ে রেড়ে রেড়ে এটা হবে, তারপরে ধন্যবাদ।